এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টার অভিনন্দন ও অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী, বললেন ডক্টর ইউনূস। সাবেক সচিব নাসিরউদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন, ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে আগামী নির্বাচন সুষ্ঠু হবে, বললেন নবনিযুক্ত সিইসি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সংবর্ধনায় যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে আসতে দেওয়া হয়নি সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে। তাকে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী। একই ফ্রেমে এ সময়ের সবচেয়ে শক্তিশালী দুই ব্যক্তি। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর একজনের ঘাড়ে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব, শিক্ষার্থী জনতার আন্দোলনের পর আরেকজন ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন। সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে দীর্ঘ 12 বছর পর যোগ দিলেন তিনি। বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কুশল বিনিময়ই বলে দেয় বাংলাদেশের রাজনীতির অনেক কিছু। বিকাল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে আসেন বেগম জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান সিথি সহ অনেকেই। সেখানে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সরকারের উপদেষ্টারা। পরে ডক্টর ইউনূস চলে যান মূল মঞ্চের দিকে, বেজে ওঠে জাতীয় সঙ্গীত। সেখানে বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে আসতে দেওয়া হয়নি সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে। তাকে এখানে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। ডক্টর ইউনূস আরও বলেন, জুলাই বিপ্লবে মানুষের পাশে থেকে সেনাবাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পরে দেশের সব রাজনৈতিক দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা মেতে ওঠেন আড্ডায়। দেখা করেন সরকারে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। সেখান থেকে বেগম জিয়া রওনা হন গুলশানের উদ্দেশ্যে। অসংখ্য ভক্ত অনুরাগী ঘিরে ধরেন তাকে। সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন বেগম খালেদা জিয়া। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেগম খালেদা জিয়াকে বিদায় দেন। 12 বছর পর যেমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসেছিলেন অনুষ্ঠানে, আবার একই মঞ্চে দেখা গেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের ছিল সম্প্রীতির পরিবেশ। আলোচনা বলছেন, এমন সম্প্রীতির গড়ে উঠুক আগামী বাংলাদেশ। নাসির সালিহি, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানগণ। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনীর গর্বের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। জুলাই আগস্টের আত্মত্যাগ সামনে রেখে একটি সুষ্ঠু নির্বাচন করতে চান নতুন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, অবাধ নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করবেন। 2014-18 এর মতো
কলঙ্কজনক নির্বাচন যেন না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান সিইসি। সাবেক আমলা, বিচারক এবং সামরিক কর্মকর্তারা সমন্বয়ে নতুন ইসি গঠন করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার সিইসি ও 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে 4 জন নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রাণ দিল, আহত হলো, নিহত হলো, রক্ত দিল, শহীদ হলো। জুলাই আগস্টে কত লোক প্রাণ দিল। প্রথম প্রতিক্রিয়ায় জুলাই আগস্টের শহীদদের স্মরণ করে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন নবনিযুক্ত সিইসি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি। আমি একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। এইটা দিতে গেলে কি কি করতে হবে এটা আমাকে বুঝতে হবে আগে গিয়ে বসে। এটা আমি বোঝার চেষ্টা করবো আগে যে কি কি কোন কোন জায়গায় হাত দিলে আমি এই কাজটা করতে পারবো। যে আমাদের একটা রিফর্মস কমিশন কাজ করছে এবং আন্ডার অ্যাবল লিডারশিপ অব মিস্টার বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদার, ওনারা বিশেষজ্ঞ মানুষ। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতে যা যা প্রয়োজন সবই করা হবে বলেও জানান তিনি। যেখানে যেখানে হোলস থাকবে সেই হোলসগুলো প্লাগ দিয়ে বন্ধ করার দায়িত্ব এটা হবে আমার। আমি এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিব যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। সেটাই হবে আমার কমিটমেন্ট। 2014, 18 ও 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যাতে আর না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান নবনিযুক্ত সিইসি। আহত হলো, নিহত হলো। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। কোনো রকম প্রভাবিত না হয়ে নতুন কমিশনের নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা দেখতে চান রাজনীতিবিদরা। নতুন নির্বাচন কমিশন দেশের জনগণের ভোটের প্রত্যাশা পূরণ করবে, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তারা। নতুন নির্বাচন কমিশন সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই। গত 3টা নির্বাচন কমিশন তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না, ব্যর্থ হয়েছে। তারা অনেক কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করেছে। তো আমি আশা করব যে সেই ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে। জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য যা করা দরকার সেটা করবে। কারো কোনো রকম প্রভাবে প্রভাবিত না হয়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা এটা যাতে কোনোভাবে কেউ কোনোদিন খর্ব করতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন তারা করবে। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে এবং সকল পর্যায়ে জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে। সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে করতে হবে। সকল জনগণের অংশগ্রহণে নির্বাচনের এবং সেই নির্বাচন আমরা প্রত্যাশা করি, জনগণ প্রত্যাশা করি। প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন। ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব লর্ডস করে অনুষ্ঠিত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার শীর্ষক সম্মেলনে একথা জানান অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শেখাওয়াত হোসেন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডসে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ। এতে 5 আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা। এই সময় অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শেখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন। It will be the mid 2026. Earlier could be end of that. That's my own opinion. It's not opinion that I'm giving you of the cabinet. And that's what individually everybody is talking about. শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে তাকে ফিরিয়ে আনা হবে। সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। That will be told by
law and parliamentary affair advisor. সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান ব্রিটিশ লর্ড হোসাইন। এছাড়া বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান সরকারদলীয় এমপি ডক্টর রূপা হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মত তারাও স্বাধীন। রাজনৈতিক ক্ষেত্রে দলটিকে মোকাবেলা করা হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন রায় দেবেন উচ্চ আদালত। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন। 2010 সালের 10 অক্টোবর আলোচিত এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় 19 জনকে। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন বেশ কয়েকজন আসামি, যা শুনানি শেষ হয় বৃহস্পতিবার। আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা মেলেনি। আজকে 20 বছর এই মামলার বয়স। 2004-এ ঘটনা এজাহার, আজকে 2024। এর মধ্যে আপনার 18 সনে এই যারা কন্ডেম সেলে আছে, যাদের ফাঁসির অর্ডার হয়, তারা এইভাবে তারা দিনাতিপাত করতেছে। এখন দেখা যাচ্ছে যে টোটাল এভিডেন্স যদি ডিসকাস করে, সেখানে কোর্ট আমাদের সাথে একমত হয়েছেন যে না, কোনো নির্ভরযোগ্য কোনো সাক্ষী তো আপাতত দৃষ্টিতে আমরা দেখছি না। তারপরেও কোর্ট দেখবেন, রায়টা CAB করে রাখছে, এটা কোর্ট যে কোনো সময় রায় দিতে পারে। তবে কোর্টের সাধারণত আপনার এটা তো লিখতে বা এটা তার আরও কাগজপত্র দেখে একটা গুছিয়ে আনতে সময় লাগে। বিচারের শুদ্ধতার জন্যই রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটিশ আইনজীবী ডবি ক্যাডম্যান। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ছিল অন্তর্বর্তী সরকারের ভেতরে বাইরে। বলা হচ্ছিল সংশোধিত ট্রাইব্যুনাল আইনে রাখা হবে এমন বিধান, কিন্তু সংশোধনের পরও আইনে রাখা হলো না এরকম কিছুই। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন ও গণপূর্ত উপদেষ্টা। কেন রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি জানতে চাইলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতার জন্যই এমন সিদ্ধান্ত। একই কারণে কিছু কিছু ক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধানও যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। বিষয়টিকে ইউনূস সরকারের বোধোদয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণাও দেন তিনি। ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। এদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ ও মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যানকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই ব্রিটিশ আইনজীবী 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় অভিযুক্তদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চাইলেও তখন তাকে ঢাকায় প্রবেশ করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, আমলা, পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ ভারত উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে ডিসেম্বরে। পররাষ্ট্র সচিব পর্যায়ে এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে গতিশীলতা আসবে বলে ধারণা মন্ত্রণালয়ের। তবে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নিতে এখনও সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র।
5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে চলছে সম্পর্কের টানাপোড়েন। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সীমিতকরণের পাশাপাশি বাংলাদেশ নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে চলছে লাগাতার অপপ্রচার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারত বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরে। বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের সম্পর্ক এ বৈঠকের মধ্য দিয়ে গতিশীলতা পাবে বলে প্রত্যাশা ঢাকার। ডিসেম্বর মাসে হবে এটুকু জানা গেছে, বাট এক্স্যাক্ট যে ডেট এবং টাইম সেটা কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। এফওসিটা হওয়ার মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্কটা গতিশীলতা পাবে। তবে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নিতে এখনো সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে আসন্ন ঢাকা দিল্লি ডায়ালগে ইস্যুটি থাকবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়, বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। পাওয়া মাত্রই কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি এক্ষেত্রে। এছাড়া ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিষয়ে দেশটির হাইকমিশনারকে ঢাকা অফিস জানিয়েছে, দুই দেশের সম্পর্কের জন্য এমন কর্মকাণ্ড অপ্রত্যাশিত। বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে চলমান শ্রমিক আন্দোলন জোর করে নয়, বরং আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করতে হবে। সকালে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে এ আহ্বান জানান গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অনু মোহাম্মদ। তিনি আরও বলেন, কেউ দাবি নিয়ে এলে তাদের অপরাধীর ট্যাগ দেওয়া যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেন, বিগত সরকারের আমলে নিপীড়িত মানুষের মনে যে ক্ষোভ জমেছে তারই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। তাই কেউ আন্দোলনে এলেই তাকে ট্যাগ না লাগিয়ে সমাধান নিয়ে আলোচনা করতে হবে। জোর জবরদস্তি কিংবা ধরপাকড় কিংবা কেউ আন্দোলন করলেই তাকে ট্যাগ লাগানো, এই প্রবণতাটা যেটা অতীতের সরকারের সময় ছিল, এইটা যেন অব্যাহত না থাকে। এটা আলোচনা করতে হবে, তাদের সাথে বিভিন্ন ধরনের সংগঠন আছে, তাদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে, সমাধানের পথে যেতে হবে। সম্মেলনে 13 দফা দাবি তুলে ধরে তিনি আরো বলেন, সমস্যা সমাধানে সরকারকে দ্রুত এগিয়ে আসতে হবে। এদিকে বিকল্প ব্যবস্থার আগে ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করে এসব বাহন তৈরির কারখানা এবং চার্জিং স্টেশনে নিয়মিত অভিযান ও তদারকি ব্যবস্থার তাগিদ দেন সড়ক দুর্ঘটনা গবেষকরা। যাতে নতুন কোনো রিকশা তৈরি না হয় সেটা আগে এখনই বন্ধ করতে হবে। চার্জিং স্টেশনগুলোতে অভিযান করতে হবে অবৈধ আছে কিনা। তারপর হচ্ছে যে রেস্ট অ্যাপ্লাই করতে হবে, যে সংখ্যা নির্ধারণ করার জন্য আবেদন নিতে পারে যে কতগুলো আছে। এছাড়া অটোরিকশাকে সাময়িকভাবে রেজিস্ট্রেশনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থানের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা 31 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বৃহস্পতিবার দুপুরে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, ভবিষ্যতে যে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য তালিকা যাচাই করা হচ্ছে। এছাড়াও আজীবন চিকিৎসা ও সাময়িকভাবে সহায়তার ক্ষেত্রে 4টি ক্যাটাগরি করা হবে। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুব রহমান স্নিগ্ধ বলেন, বর্তমানে শহীদদের এককালীন 5 লাখ ও আহতদের 1 লাখ টাকা দেওয়া হচ্ছে। 3টি অথবা 4টি ক্যাটাগরিতে বিভক্ত করছি। একটি বিশেষজ্ঞ ডক্টর একটি টিম থাকবে, তাদের সমন্বয় যে কাদেরকে আমাদের নির্দিষ্ট একটি মেয়াদে সুযোগ সুবিধা দিতে হবে, কাদেরকে আমাদের দীর্ঘ মেয়াদে দিতে হবে, কাদেরকে সারা জীবনের জন্য দিতে হবে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাদেরকে সম্মানীর কাদের জন্য ব্যবস্থা করতে হবে। যারা শহীদ পরিবাররা আছে তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা এবং আহতদেরকে এককালীন 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছিল। এখন আমরা আহতদের জন্য এই টাকার পরিমাণটি সর্বোচ্চ 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত নিয়ে গেছি। ইতিমধ্যে অনেক টাকা নিজেদের টাকা খরচ করে ফেলেছে তাদের চিকিৎসার পিছনে। তো সেই চিকিৎসার জন্য যাদের এখন পর্যন্ত যত টাকায় খরচ হয়েছে সেটি ফেরত দেওয়ার একটি উদ্যোগ আমাদের এখান থেকে গ্রহণ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশে প্রথম গুম ও বিচার বহির্ভূত হত্যা হয়েছে উল্লেখ করে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের আইকন ছিলেন শেখ মুজিবুর রহমান। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্থির চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এই যে ফ্যাসিবাদ,
এই ফ্যাসিবাদের আইকন ছিল কি? শেখ মুজিবুর রহমান, যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছিল মুজিবুর রহমানের, মুজিবের নির্দেশে। কাকে করা হয়েছিল? সিরাজ শেখকে। ফ্যাসিবাদ যায় নাই, ফ্যাসিবাদের একজন নেতা চলে গেছে, ফ্যাসিবাদের একজন শাসক চলে গেছে, ভারতের একজন দালাল ফিরে গেছে, যেখান থেকে এসেছিল 81 সালে, 1981 সালে, সেখানে এসে ফিরে গেছে। আমাদের কাজ হচ্ছে এই ইতিহাস বর্ণনা করে ওই আইকনকে ছুঁড়ে ফেলে দেয়া। ওই আইকনকে ছুঁড়ে ফেলে দিলে আপনি ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করতে পারবেন। প্রবাসী আয় করমুক্ত হলেও বাড়ি নির্মাণ বা যে কোনো খাতে ব্যয় বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হয় টাকার উৎস। তখনই প্রয়োজন পড়ে রেমিটেন্স সার্টিফিকেটের। আর এই সনদ দিতেই দেশের বিভিন্ন ব্যাংক গড়িমিসি করছে বলে অভিযোগ প্রবাসী ও তাদের স্বজনদের। মঈন সুমনের সহায়তায় সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিটেন্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিটেন্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক। রেমিটেন্স সার্টিফিকেটের জন্য যাই তলব করি, তখন এরা বিভিন্ন রকমের বাহানা দেখায় যে আপনার টাকাটা তো সরাসরি আমাদের ব্যাংকে আসে নাই, এটা তো একটা ব্যাংক একটা বায়া হয়ে আসছে। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না, ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য। 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে, তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই। টাকা পাঠাইছে এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা হুন্ডির থেকে আসছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিটেন্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না। যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পেল তাদের তো জানা থাকা উচিত যে এটা রেমিটেন্সের টাকা এসছে, অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পাক না কেন, তাহলে তারা এখানে দিতে না চাওয়ার কোনো কারণ নেই। গড়িমসি করাটা একেবারে আমি বলবো ক্ল্যারিক্যাল অলসতা। ব্যাংকারদের জন্য এটা কোনো সমস্যা হওয়া উচিত না, শুধু মনোযোগের ব্যাপার। সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ছোট্ট নির্দেশনা দিয়ে দেওয়া হবে যে কোনো গ্রাহক কোনো ব্যাংকে গিয়ে এই রেমিটেন্স এই ধরনের কোনো স্টেটমেন্ট সংক্রান্ত ব্যাপারে ভুগতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যদি তাদেরকে দেওয়া হয় তার বাড়ি করা থেকে আরম্ভ করে কোনো একটা জায়গায় যখন দরকার হয় সেটি যাতে তারা দেখাতে পারে। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিটেন্স সনদ দিতে গড়িমসি করার প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার মনে হয় ব্যাংক তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে পারে, এটাতে তেমন কোনো প্রত্যয়নপত্র ইস্যু করাতে ব্যাংকের কোনো আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যাংক যদি রেমিটেন্স সার্টিফিকেট দিতে গড়িমসি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার 16236-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 7 বছরে ভর্তুকি 8 গুণ বেড়ে 32,000 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ভর্তুকির টাকা কোথায় খরচ হয় সেই প্রশ্ন তুলে ব্যবসায়ীরা বলছেন তারা বাড়তি দামেই জ্বালানি কিনছেন। 2017 সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 4,000 কোটি টাকা। চলতি বছর তা বেড়ে হতে পারে 32,000 এবং আগামী বছর 40,000 কোটি টাকা। দাম নির্ধারণ পদ্ধতি নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংলাপের আয়োজন করে সিপিডি। সেখানে ব্যবসায়ীরা জ্বালানির বাড়তি দাম ও ভর্তুকি নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন। আপনার ওএনএম কস্ট বাড়ছে, মেইনটেনেন্স কস্ট বাড়ছে, স্পেয়ার পার্টসের কস্ট বাড়ছে, ফরেন কারেন্সি চলে যাচ্ছে, এই জায়গাগুলো আমাদের ডাউন টাইম বাড়ছে, এগুলো নিয়ে কিন্তু অ্যাড্রেস হওয়া দরকার। ভ্যাট কত হচ্ছে, ইম্পোর্ট প্রাইস কত, কারণ এখন এই প্রযুক্তির দুনিয়ায় যে কেউ কিন্তু খোঁজ নিয়ে জানতে পারে যে ইন্টারন্যাশনাল প্রাইসটা কত। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানো সম্ভব বলে মনে করে সিপিডি। গবেষণায় দেখানো হয় তেলের দাম লিটার প্রতি 10 থেকে 15 টাকা কমানো সম্ভব। ভোক্তার স্বার্থ বিবেচনা করে, জ্বালানি মন্ত্রণালয়ের সাস্টেইনেবিলিটির কথা বিবেচনা করে আমরা মনে করি যে এই মূল্য কাঠামো নির্ধারণের ক্ষেত্রেও একটা সংস্কারের সুযোগ রয়েছে। বিপিসির চেয়ারম্যান জানান আসছে বছরে যে জ্বালানি তেল আমদানি হবে তার দাম কমবে। অন্যদিকে বিইআরসি চেয়ারম্যান জানান সরকার পরিবর্তন
হওয়ায় তেলের দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে। আপনি আইন যাই করেন, সংস্থা যাই করেন, প্রতিষ্ঠান যাই করেন, অনুকূল পরিবেশ যদি না থাকে তার পক্ষে কাজ করা অত্যন্ত দুষ্কর। আমাদের যদি স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে পারতাম আরো বেশি, তাহলে হয়তো আমরা কিছু বার্গেনিং বা ইয়েতে থাকতে পারতাম। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাবের জ্বালানি উপদেষ্টা বাজার ভিত্তিক দাম নির্ধারণের পদ্ধতিতে না যাওয়ার পরামর্শ দেন। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন তারা করার দরকার মনে করেছে, কিন্তু আজকের সরকারের তারই ধারাবাহিকতায় তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে হবে? বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারকে ব্যবসা না করে বরং সেবার মান উন্নত করার পরামর্শ উঠে আসে সিপিডি সংলাপে। উপস্থাপনের জন্য সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দালাল চক্রের কারণে ইতালিতে বসবাসরত যে বাংলাদেশিদের ভিসা আটকে দেওয়া হয়েছিল তার পুনরায় ভিসা প্রদানের সম্মত হয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করেছেন প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। জীবনযাত্রার মান উন্নয়নের আশায় অনেক বাংলাদেশি পাড়ি জমান ইতালিতে, তবে বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার সুযোগ পান না অনেকেই, বেছে নেন অবৈধ পথ। অনেকেই নিজের সর্বস্ব তুলে দেন দালালদের হাতে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভিসার অনুমতিপত্র বাংলাদেশিদের হাতে ধরিয়ে দিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় তারা। এমন অবস্থায় ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করে, পাসপোর্ট ফেরত দেওয়ারও সিদ্ধান্ত জানায় তারা। এই ঘটনার পর রোম দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেওয়ার আশ্বাস দেয় ইতালি সরকার। জেনুইন নুলাউস্থা যাদের আছে তাদেরকে যেন দ্রুততার সাথে ভিসা দেওয়া হয়, এবং আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে। ভিসা কার্যক্রম তদারকিতে দুজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনো জমা আছে সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি। আমাদের প্রেসারে তারা ওখানে ইটালিয়ান এমবেসিতে দুজন কর্মকর্তাকে প্রেরণ করেছে এই ভিসাগুলো দ্রুত যাতে এক্সিকিউট করা যায়। প্রবাসী বাংলাদেশিরা দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আমাদের সমস্যাটা সলিউশন করার জন্য প্রথমেই দালালের দূরত্বটা কমাইতে হবে। ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার 2023-2025 সালে 3 বছর মেয়াদী স্পন্সর ভিসা দেবার আইন অনুমোদন করে। ওই আইনে 4,52,000 শ্রমিক আসবে ইতালিতে। শেষ পর্বে 2025 সালের কোটায় 1,81,000 শ্রমিক আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসের 30 তারিখ পর্যন্ত প্রাক আবেদন ফর্ম পূরণ করা যাবে, আর এই আবেদনগুলোর ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের 5, 7 এবং 12 ফেব্রুয়ারি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। মালদ্বীপে বেশ কিছুদিন ধরে চলছে অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্ষণ। অপারেশন কুরাঙ্গির অধীনে এই পর্যন্ত মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে 5,000-এর বেশি নথিবিহীন প্রবাসীকে। দেশটির প্রধান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে এমন তথ্য প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম। যদিও এরই মধ্যে বৈধকরণ প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছে মালদ্বীপ সরকার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। গত 1 বছরে অবৈধ অভিবাসন রোধে রীতিমতো বিস্ময় ঘটিয়েছে মালদ্বীপ সরকার। দেশটিতে কর্মরত 10,000 অবৈধ অভিবাসীর বায়োমেট্রিক এবং তথ্য সংগ্রহ সহ প্রবাসীদের অসংখ্য অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়েছেন। শুধু তাই নয়, অপারেশন কুরাঙ্গি নামের এই বিশেষ অভিযানে মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে 5,000-এর বেশি নথিবিহীন অভিবাসীকে। দেশটির বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এমনটাই জানান অভিবাসন নিয়ন্ত্রক সামান ওয়াহিদ। এর বাইরেও দেশটিতে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবিলায় ইমিগ্রেশন ওয়াচ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। অবৈধভাবে মালদ্বীপে বসবাসরতদের তথ্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে এই বিষয়ে বাংলাদেশ হাই কমিশনকে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করার আহ্বান জানান প্রবাসীরা। অবশ্য এর মধ্যেই বৈধকরণ প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছে মালদ্বীপ সরকার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে কর্মরত প্রবাসীদের বৈধ হওয়ার আহ্বান জানান মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপে যে সকল কর্মী তারা আনডকুমেন্টেড হয়ে পড়েছেন তাদেরকে তারা বৈধকরণের আওতায় নিয়ে আসবেন
সে লক্ষ্যে তারা কাজ করবেন এবং খুব শীঘ্রই তারা জানিয়েছেন যে তাদের এই কার্যক্রম শুরু হবে। দ্রুতই এই সমস্যার সমাধান না হলে নানা জটিলতায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে হবে আরও অসংখ্য বাংলাদেশিকে। সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কট্টর অভিবাসন বিরোধী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া শুরু করেছেন, যার প্রভাব ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। তবে ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে সরকার কোনো কঠোর পদক্ষেপ নিলে আন্দোলনের সংগ্রামের কথা জানিয়েছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অভিবাসন বিরোধী হিসেবেই পরিচিত। তার মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কট্টর অভিবাসন বিরোধী ডোনাল্ড ট্রাম্পেরও ভূমিদস্য বিজয় হয়েছে। আর নির্বাচিত হয়েই তিনি অভিবাসীদের বিরুদ্ধে নানা রকমের পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। ট্রাম্পের এই অভিবাসন বিরোধী নীতি ও পদক্ষেপের প্রভাব ফ্রান্স সহ ইউরোপের অভিবাসন বিরোধী দেশগুলোতেও পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আগমন অনিয়মিত অভিবাসীদের জন্য এক দুঃসংবাদ নিয়ে এসেছে। অর্থনৈতিক মন্দা এবং সামাজিক অসন্তোষের কারণে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে বর্ণবাদী এবং কট্টর ডানপন্থী দলগুলো ক্ষমতায় এসেছে। এতে শঙ্কার কথা জানিয়েছেন অনিয়মিত অভিবাসীরাও। ওনার প্রতিশ্রুতি ছিল অনিয়মিতদের উপরে, এটা আশঙ্কাজনক। এদিকে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা জানিয়েছেন এই পরিস্থিতিতে আগের মতোই অভিবাসীদের পক্ষে তারা আন্দোলন সংগ্রাম করবেন। ইতিমধ্যে আন্দোলনের জন্য ডাক দিয়েছে এবং অনেক ধরনের সেমিনার করার পরিকল্পনা করছে, যাতে করে এই যে নিয়মটা করতে যাচ্ছে ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, এটা যাতে না পাশ করতে পারে। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসী রয়েছেন, যাদের বিরুদ্ধে দৌড়বাক্যের চিত্র বিভিন্ন সময় দেখা যায়। কিছুদিন আগে অনেকটা জোর করেই অনিয়মিত অভিবাসীদের ফ্রান্স থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যেখানে ছিলেন কয়েক বাংলাদেশিও। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী ট্রাম্পের বিজয়ের পর সেখানকার কিছুটা প্রভাব ফ্রান্সে এসেও পড়তে পারে, এমনটা মনে করছেন কেউ কেউ। তবে এখানে অভিবাসীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ সরকার নিলে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন নেতারা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। গণতান্ত্রিকভাবে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা AKM ফজলুল হক মিলন। বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস মিলনায়তনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক M ওয়াহিদ রহমান সহ সংগঠনের নেতৃত্ববৃন্দ। প্রধান উপদেষ্টাদের প্রতি আমাদের শ্রদ্ধা অবনত চিত্তে আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি। আপনাদের আমরা সময় দিব, যৌক্তিক সময় অবশ্যই দিব, কিন্তু যে লঙ্কা যাবে সে যদি রাবণ হয় তাহলে সেটি কিন্তু সহ্য করার মতো না। মানুষ গণতন্ত্র চায়, আপনারা গণতন্ত্রের জন্য আসছেন। আপনাদের কাছে আন্দোলনের সংগ্রামের ফসল আমরা আপনাদের কাছে আমানত হিসেবে রাখলাম। এই আমানত যেন কোনোভাবে খেয়ানত না হয়। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পূর্ব ইংল্যান্ডের আনুষ্ঠানিক কমিটি ঘোষণা করা হয়েছে। বেড ফেডারেশনের শাহানুর খানকে প্রেসিডেন্ট করে ও MM মজনুকে জেনারেল সেক্রেটারি করা হয়। BBCCI এর জেনারেল সেক্রেটারি হিসেবে দেওয়ান মেহেদির পরিচালনায় সভার সভাপতিত্ব করেন BBCCI সভাপতি রফিক হায়দার। বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা, পেশাজীবী ও কমিউনিটির গণমাধ্যম ব্যক্তিবর্গ। নতুন এই রিজিয়ন সম্প্রসারণে দুই দেশের মধ্যে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। রন্ধনশিল্প নিয়ে কাতারে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার দুপুরে দেশটির মদিনা খলিফা এরিয়া পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশিদের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে রাষ্ট্রদূত। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাতারি স্পন্সর মোহাম্মদ আমির MB আল কাবি, মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ বিশিষ্টজনেরা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টার অভিনন্দন ও অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী, বললেন ডক্টর ইউনূস। সাবেক সচিব নাসিরউদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন, ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে আগামী নির্বাচন সুষ্ঠু হবে, বললেন নবনিযুক্ত সিইসি। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।